নাইন বাংলায় নজর রেখেছেন আজ রাজ্যবাসী, আর সেখানেই এই মুহূর্তে এখন সময় একটু চুলচেরা বিশ্লেষণের, কারণ দেশ জুড়ে দেখা যাচ্ছে যে এনডিএ জোট তারা একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও ইন্ডিয়া জোট কিন্তু কার্যত ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। সর্বশেষ পরিসংখ্যান বলছে 543-এর মধ্যে এনডিএ এই মুহূর্তে 297 এবং ইন্ডিয়া জোট 228টি আসনে লিড করছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে অতিথিরা রয়েছেন, এক এক করে পরিচয় করে দিই, তারপরে বিশ্লেষণে আলোচনায় যাব। তার আগে আপনাকে আরো একটা কথা জানিয়ে দিই, রাহুল গান্ধী তার কেন্দ্রে এই মুহূর্তে বিপুল ভোটে কিন্তু এগিয়ে রয়েছেন। দুই কেন্দ্রে রাহুল গান্ধী কিন্তু বিপুল ভোটে এগিয়ে রয়েছেন, কার্যত 2.5 লাখেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন রায়বরেলি কেন্দ্র থেকে, যা কিন্তু ইন্ডিয়া জোটের কাছে নিঃসন্দেহে একটা ভীষণ বড় অক্সিজেন এই মুহূর্তে। কারণ রাহুল গান্ধীকে নেতা হিসাবে মেনে নেওয়ার জন্য কিন্তু ইভেন কংগ্রেস এবং তার ইন্ডিয়া জোটের যে অন্যান্য শরিক দলগুলো আছে তাদের মধ্যেও কিন্তু একটা কিছুটা কোথাও একটুখানি যেন একটু হিচকিচাহাট ছিল যাকে বলে। তো এই মুহূর্তে দেখা যাক কি অবস্থা। দুই কেন্দ্রে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন রাহুল গান্ধী, 2.5 লাখেরও বেশি ভোটে তিনি এগিয়ে রয়েছেন এবং ইন্ডিয়া জোটের কাছে এটা যথেষ্ট স্বস্তিদায়ক একটা খবর। আমার সঙ্গে যে অতিথিরা রয়েছেন এক এক করে পরিচয় করে দিই। আমাদের সঙ্গে কংগ্রেসের তরফ থেকে রয়েছেন চন্দন দা, আপনাকে স্বাগত। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে, প্রদীপ্ত আপনাকেও স্বাগত। আমাদের সঙ্গে বিজেপি তরফ থেকে দীপ্তিমান রয়েছে, দীপ্তিমান বাবু আপনাকেও স্বাগত, এবং বামেদের তরফ থেকে শুভজিৎ রয়েছে, শুভজিৎকেও স্বাগত। চন্দন দা, এই প্রশ্ন তো সরাসরি আপনার দিকেই যাবে, বুঝতেই পারছেন। রাহুল গান্ধী 2.5 লাখেরও বেশি ভোটে লিড করছেন, যার নেতৃত্ব নিয়ে ইন্ডিয়া জোটকে তিনি নেতৃত্ব দেবেন কিনা এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। প্রদীপ্তকে পাশে বসেই বলছি, কিন্তু রাহুল গান্ধীর এই লিড নিঃসন্দেহে তো আপনাদের একটা অক্সিজেন যোগাচ্ছে। মাইকে একটা কথা দিয়ে তোমাকে শুরু করতেই হবে, মানে আমার প্রসঙ্গে বা যে প্রসঙ্গটা তুমি তুললে, নাথিং সাকসিড লাইক সাকসেস, কিন্তু আমরা খুব সহজ সাকসেসের পথে কিন্তু হাঁটিনি, কারণ এটা একটা ব্যাপক হার্ডশিপ ছিল। তুমি খুব ভালো করে জানো রাহুল গান্ধী, বিশেষত রাহুল গান্ধীকে 2019-এর নির্বাচন এবং সততার সাথে উনি ছেড়েছিলেন সেদিনের প্রেসিডেন্টশিপ, এবং তার পরবর্তী সময় উনি দাঁড়াননি। তুমি দেখো পুরো রিসার্জেন্সটা দেখো, তার পরবর্তী সময় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে ধর্মীয় বিভাজন এবং বিভাজনের বিরুদ্ধে একত্রিত করবার যে প্রয়াস, সেটা ভারত জোড়ো যাত্রা এবং তারপরে ভারত জোড়ো ন্যায় যাত্রা। আজকে ন্যায়পত্র তুমি হয়তো জানো 64টা স্পেশাল রিসার্চ হচ্ছে ন্যায়পত্র ম্যানিফেস্টেশন, অর্থাৎ এই যে ম্যানিফেস্টো, প্রায় 64টা রিসার্চ হচ্ছে যে এই ম্যানিফেস্টো স্বাভাবিক অর্থে ভারতবর্ষের মানুষের এই জোড়োর ক্ষেত্রে কী কী কাজ করতে পারে এবং ন্যায় সুলভ আচরণ কী হতে পারে, যেখানে বিভাজনের রাজনীতি 10 বছর ভারতবর্ষ এক্সপিরিয়েন্স করেছে। সুতরাং এইরকম একটি জায়গায় দাঁড়িয়ে যখন নেতৃত্বের পোস্টে রাহুল গান্ধী একটা হার্ডশিপের মধ্যে থেকে প্রমাণ করেছেন যে তিনি নেতা, দুটো নির্বাচনে দাঁড়িয়েছেন, দুটো নির্বাচনেই তিনি কিন্তু একটা ব্যাপক মার্জিনে এগিয়ে আছেন, ঠিক এই রকম একটা অবশ্যম্ভাবী মুহূর্তের জন্য ভারতবর্ষের জাতীয় কংগ্রেস প্রস্তুত, আগামী দিনের দায়িত্ব পালন করবার জন্য প্রস্তুত, এবং তার সাথে রাহুল গান্ধীর নেতৃত্ব। চন্দন, আমি আসবো আপনার কাছে। এই মুহূর্তে দর্শকদের জন্য আরেকবার জানিয়ে রাখি, তৈরি হবে এটা নিয়ে আমি আসছি চন্দন, আপনার কাছে নিশ্চয়ই আসছি। আরেকবার দর্শকদের জানিয়ে রাখি, এই মুহূর্তে বারাণসীর খবর দিতে হবে, কারণ গোটা দেশের নজর রয়েছে বারাণসীর দিকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বারাণসীতে এগিয়ে রয়েছেন, বিজেপির সব থেকে বড় প্রার্থী 1 লক্ষ জাতপাতের রাজনীতিকে পিছনে। আজ দিনের শেষে বোধহয় একমাত্র স্বস্তিদায়ক খবর, কারণ এনডিএও এখনো অব্দি ম্যাজিক ফিগার মানে কনফার্ম করতে পারবে কিনা বলা যাচ্ছে না, কারণ ইন্ডিয়া জোট কার্যত ঘাড়ে নিঃশ্বাস ফেলছে 228। কংগ্রেস এতক্ষণে 100রও বেশি আসনে লিড করতে শুরু করে দিয়েছে অলরেডি। না, নিঃসন্দেহে এখনও তো গণনা আমি যতদূর জানি গণনা মোটামুটি অ্যাভারেজ 16 থেকে 18টা রাউন্ড গণনা হবে, তার মধ্যে সম্ভবত অর্ধেকের কাছাকাছি বা অর্ধেক পেরিয়ে কিছু গণনা 8টা বা 9টা অবধি রাউন্ড গণনা এখনও অবধি হয়েছে। তো অনেকটাই বাকি, অনেকটা দেখাও বাকি। নিঃসন্দেহে কংগ্রেস আগের যে অবস্থা ছিল তার থেকে নিঃসন্দেহে ভালো ফলাফল করবে, সেই মতো ট্রেন্ড যাচ্ছে। কিন্তু আপনি যে বলছেন যে ম্যাজিক ফিগার পেরোবে কিনা, আপনারা নিশ্চিত থাকুন, কারণ এখনও যতটুকুনি বাকি আছে, যে অংশটুকুগুলো বাকি আছে, সেখানে আমরা নিশ্চিতভাবে ম্যাজিক ফিগার আমরা পেরোবো এবং একাই পেরোবো। এটা নিয়েও কোনো, আপনারা সন্ধ্যে 6টার সময় যখন আলোচনা করবেন তখন দেখবেন নিশ্চিত বিজেপি একাই এই ম্যাজিক ফিগার পেরিয়ে গেছে। প্রদীপ্ত, ইন্ডিয়া সিটের মানে ইন্ডিয়া জোটের এতগুলো সিট পাওয়া
এবং নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেস 30টারও বেশি আসনে এই মুহূর্তে রাজ্য লিড করছে, অন্তত শেষ খবর পাওয়া পর্যন্ত। তো কেন্দ্রীয় সরকারের উপর চাপ বাড়াতে, যদি আমি ধরেই নিলাম তর্কের খাতিরে এনডিএ সরকার যদি ক্ষমতাতে আসেও, কেন্দ্রের উপর নানান ইস্যুতে চাপ বাড়াতে তো আপনাদের সুবিধা হয়ে গেল। দেখো দীপ্তিমানদা যেখানে এখানে যেটা বললো যে সন্ধ্যে 6টার সময় যে আলোচনাটা করবে, সেই আলোচনাটায় তুমি নিশ্চিত জানবে যে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে। এই কথাটায় আমি একটা বড় LOL দিলাম। কেন দিলাম তার ব্যাখ্যা আমি দুদিন আগেই দিয়ে দিয়েছিলাম তোমাদের এই চ্যানেলে, যখন এক্সিট পোল হচ্ছিল সেখানে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছিল 203খানা আসন যেটা হিন্দি বেল্টে পেয়েছিল গতবার এনডিএ। সেখানে আমি বলে গিয়েছিলাম যে 50টার বেশি আসনে একটা বড় কোপ করবে, দায়িত্ব নিয়ে বলে গিয়েছিলাম, এবং সেটা কেন তার ব্যাখ্যা বিশ্লেষণ করে গিয়েছিলাম। আজকে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশে বিজেপির বড় ধাক্কা, এমনকি রাম মন্দিরের কেন্দ্রেও ওরা এখনো অব্দি পিছিয়ে আছে। অবশ্যই এখনো অব্দি এটা তো খুব বড় মনে হয় না যে গোটা দেশে রাম মন্দির এই লোকসভা নির্বাচনের বিজেপির অন্যতম বড় ইস্যু ছিল, এবং অন্যতম না, আমি বলবো সব থেকে বড় ইস্যু ছিল। সেইখানে সব থেকে বেশি ক্যাম্পেনার গেছেন, সব থেকে বেশি টাকা ইনভেস্ট হয়েছে, কিন্তু তা সত্ত্বেও ফৈজাবাদ সেখানে বিজেপি এই মুহূর্তে পিছিয়ে রয়েছে, সপা লিড করছে। সেইখানেই তো আমার বক্তব্য যে কোথাও গিয়ে বিজেপির কাছে যেভাবে ধর্ম, সম্প্রদায় এবং বিজেপির কাছে হিংসা, ঘৃণা, অন্য দল সম্পর্কে কুৎসা রটানো এটা গুরুত্ব পেয়েছিল, তার থেকে কিন্তু কম গুরুত্ব পেয়েছিল যেটা রুটি কাপড়া মাকানের কথা আমরা বারবার বলেছি সেটা। এখন দেখো পশ্চিমবঙ্গের রেজাল্টে তুমি কথা দেখো, ন্যারেটিভ একটা কি, প্রথম ছিল দুর্নীতি, তারপরে ছিল সন্দেশখালী। আমাদের গণমাধ্যমে বারবার প্রশ্ন ফেস করতে হয়েছে, তোমার বাড়িতে মা নেই, তোমার বাড়িতে বোন নেই, তোমার বাড়িতে বউ নেই, তাদের কাছে মুখ দেখাচ্ছ কি করে, তুমি অধ্যাপক হয়ে কি করে তৃণমূল করছো, তোমার লজ্জা লাগা উচিত, একটা চোরের দল করো। এইভাবে আমাদেরকে বারবার বলা হয়েছে। আমরা বলেছি চোরের দল যদি বলো, যে চোরকে তোমরা চোর বলেছো তাকে নিজের দলে নিয়ে এলোপি করেছো, তাপস রায়কে চোর বলেছো তাকে তোমরা তোমার দলে নিয়েছো। একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে রাখি দর্শকদের জন্য, মালদা দক্ষিণ এগিয়ে গেছে কংগ্রেস। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, মালদা দক্ষিণ এগিয়ে গেল কংগ্রেস। গোটা বাংলায় 42টি আসনের মধ্যে এই মুহূর্তে ঈশা খান চৌধুরী কংগ্রেসের 52,000 ভোটে তিনি লিড করছেন। নিঃসন্দেহে চন্দনদা আপনার জন্য স্বস্তিদায়ক খবর আরো একটা দিলাম, মালদা উত্তরের খবরটা আপনাদের জানিয়ে রাখি। মালদা উত্তরে কি আপডেট এই মুহূর্তে? খগেন মুর্মু মালদা উত্তরে বিজেপির প্রার্থী, তিনি এগিয়ে রয়েছেন।